There's a long dormant piece of me. I'm gonna fuck you up. গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই সিনেমাটা ইতিপূর্বে হয়তো তোমরা অনেকেই দেখেছো, কিন্তু আমি এই সিনেমাটা আগে দেখিনি। জাস্ট ফেসবুকে আমি অনেকবার এটার ট্রেলার দেখেছি এবং এই বছরে এইটার পার্ট 2 সিনেমাটি এসেছে। তো এর জন্য আমি পার্ট 1 সিনেমাটি তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি, যাতে পার্ট 2 সিনেমাটা যে আমরা পরশুদিন বা তারপরের দিন আনবো দেখে বুঝতে পারো যে কাহিনীটা কি। তো যাই হোক, এই সিনেমাটার IMDb রেট কিন্তু খুবই ভালো, 10-এ 7.4 এবং একটা অ্যাকশন থ্রিলার সিনেমা। আর এই সিনেমাতে আমরা কি দেখবো আমি আগে ভাগে কিছুই বলতে যাচ্ছি না। যারা দেখেছো তারা তো দেখেছোই, কিন্তু যারা দেখোনি তারা একটা অ্যাকশনের মজা নেওয়ার জন্য, মানে অনেকটা শিশু টাইপের সিনেমা, শিশু সিনেমাটা আপলোড হয়েছে র্যান্ডম অ্যানিমেশনে, ওইটাও মনে করে একবার রক্ত গরম করে দেয়, টকবক করে দেয়, সেরকম একটা সিনেমা। আর অ্যাকশন সিনেমা মূলত আসলে এক্সপ্লেনে মজা পাওয়া যায় না, অ্যাকশন সিনেমার মজা হচ্ছে অ্যাকচুয়াল সিনেমাটা দেখলে। তবে তারপর আমি যতটুকু পারছি ততটুকু চেষ্টা করবো তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। তবে সিনেমার শুরুতে আমি সিনেমা সম্পর্কে কয়েক লাইনে বলি। এই সিনেমাতে আমরা একজন হাস নামের সাধারণ লোককে দেখবো, খুবই সাধারণ মানুষ, কিন্তু সেই সাধারণ মানুষের সাথে বড় একটা গ্যাংস্টার পাঙ্গা নিয়ে নেয়। আর তারপর দেখা যায় এটা কোনো সাধারণ মানুষ না রে ভাই, এ জাস্ট বর্তমানে সাধারণ জীবন যাপন করছে। তো পুরনো একটা গ্যাংস্টারের সাথে বা পুরনো একটা মনে করে অ্যাসাসিনের সাথে তুমি যদি পাঙ্গা লাগাও, তাহলে তোমার অবস্থা কি হতে পারে, তুমি যত বড় গ্যাংস্টারই হও না কেন, সেটাই সিনেমাতে তুমি দেখবে। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে সিনেমাটা। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। এই মেটস, ওমেন্স বিগ ব্যাশ লিগ 2025 আসতে চলেছে। আর এটা হচ্ছে এমন একটা সময় যখন ক্রিকেট লাভাররা তাদের ফেভারিট টিমকে সাপোর্ট দেখাবে এবং এনজয় করবে। আর সেই এনজয়মেন্ট করে বাড়াতে এটা এমন একটা জায়গা যেখানে তুমি ডিফারেন্ট আউটকামের উপর প্রেডিকশন করতে পারো, যেমন কোন টিম জিতবে, টোটাল রান কত হবে, টপ স্কোর কত হবে এবং অনেক কিছু। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে BMW কারো জেতা সম্ভব, আইফোন, ল্যাপটপ, অনেক কিছু। আর তাছাড়া এখানে আরো অনেক এক্সাইটমেন্টের গেম রয়েছে, যেমন অ্যাভিয়েটর, এটা হচ্ছে মোস্ট ফেভারিট গেম যেখানে তুমি কখনো বোরিং হওয়ার সুযোগ পাবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে $130 প্রথম ডিপোজিটে অর্জন করার সুযোগ রয়েছে যদি তুমি স্ক্রিনে দেওয়া প্রোমো কোড এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের সময় ইউজ করো, এবং তুমি তোমার জেতা পয়সা খুব সহজে বিকাশ, নগদ, রকেট উপায়, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার এবং আদার হ্যাসেল ফ্রি মেথডের মাধ্যমে উইথড্র করতে পারবে। আর তাছাড়া এখানে 24 ঘন্টার 7 দিন সাপোর্টও রয়েছে। তো স্ক্রিনে যে প্রোমো কোড রয়েছে সেটা ইউজ করে তুমি ইজিলি এখন থেকে জয়যাত্রা শুরু করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো যাই হোক, সিনেমা যখন শুরু হয় প্রথমে আমরা হাসকে দেখি, যাকে পুলিশেরা জিজ্ঞাসাবাদ করছে এবং সে অনেক ইনজুরিতে ছিল। তো পুলিশ দুজন তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছিল। তো কি হয়েছে কাহিনী, কেন সে বর্তমানে পুলিশের কাছে রয়েছে, জিজ্ঞাসাবাদের শিকার হচ্ছে, এটা জানার জন্য আমাদের নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। তো ফ্ল্যাশব্যাকে আমাদের নিয়ে যাওয়া হয় মোটামুটি 7 দিন পূর্বে, যেখানে আমরা হাসকে খুবই সাধারণ একটা ফ্যামিলি জীবন যাপন করতে দেখছি। তার ছোট্ট একটা পরিবার রয়েছে, তার পরিবারে স্ত্রী এবং একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান রয়েছে। তবে হাজের বাড়িতে যতটুকু সম্মান পাওয়া উচিত ততটুকু সম্মান সে পায় না, কারণ সে জীবনে তেমন গুরুত্বপূর্ণ কিছুই করেনি, মানে টাকা পয়সা কামাই করেনি, এমনকি বর্তমানেও সে ভালো একটা চাকরি করে না। আর সে সংসার চালানোর জন্য তার শ্বশুরের একটা ফ্যাক্টরিতে সামান্য বেতনে চাকরি করে, এবং বর্তমানেও সে খুবই বোরিং একটা জীবন যাপন করছে এবং নিজের ঘষা মাজা রুটিন দিয়েই দিন যাপন করতো। তো সারাদিন বাইরে কাজ করে আসার পরে হাজ যখন বাড়ি ফিরতো তখন অনেক ছোট ছোট কথা তাকে শুনতে হতো, যেমন তার স্ত্রী বেকা, সেও স্বামীর সাথে ভালো ব্যবহার করতো না। আর তার একটা পুত্র রয়েছে যার নাম হচ্ছে ব্লেক, বয়স প্রায় 17 বছর। সেও তার বাবাকে একজন লুজার মনে করে টাকা পয়সা কামাইতে পারেনি, কিছু করতে পারেনি। তো নিজের বাবাকে সে কখনোই প্রাপ্য সম্মানটুকু দিত না। কিন্তু হাজের এই বাড়িতে আরেকজন পার্সন রয়েছে, সেটা হচ্ছে তার ছোট একটা মেয়ে যার নাম হচ্ছে স্যামি। তো হাসকে যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে একমাত্র তার মেয়ে ভালোবাসে। তো হাসের স্বস্তি হচ্ছে তার এই মেয়েটা। তো বেশিরভাগ সময় সে তার মেয়ের সাথেই কাটায়, তার জন্যই, শুধুমাত্র মেয়ের জন্যই তার জীবনটা, এক কথায় বলতে পারো তার মেয়ের জন্য সে বেঁচে রয়েছে। তো হাসের জীবন এভাবেই কেটে যাচ্ছিল। কিন্তু একদিন রাতে হাস যখন ঘুমাচ্ছিল তখন সে কোন একটা কিছুর আওয়াজ শুনে ঘুম থেকে ওঠে, আর তার কাছে মনে হয় তার বাড়িতে কেউ ঢুকেছে। তো এরপর হাস যখনই বাইরে এসে চেক করে তখনই সে দেখতে পায় সত্যি তার বাড়িতে দুজন চোর ঢুকেছে। আর এদেরকে দেখে হাস করে কি, পুলিশকে যখন কল করতেই যাবে তখন ওই দুই চোর হাসকে দেখে ফেলে। আর তারপর ওই চোর হাসের দিকে বন্দুক তাক করে এবং বলে, তোমার ফোন এখনই নিচে রাখো। তো হাস যখন ফোনটা নিচে রাখে তখন অন্য চোরটি বলে, তোমার কাছে যা টাকা পয়সা আছে সব আমাদেরকে দিয়ে দাও। তো ওই কণ্ঠ শোনার পরে হাস বুঝতে পারে এটা একটা মেয়ে, মানে একজন ছেলে একজন মেয়ে এসেছে। তো হাস বলে, আমাদের কাছে তেমন তো কোনো টাকা পয়সা নেই। বাট তখনই চোরদের নজর পড়ে পাশে রাখা একটা বোলের উপর, যেখানে অল্প কিছু টাকা ছিল। আর তারপর চোরের নজর পড়ে হাসের হাতে দামি ঘড়িটার উপর, এবং ওই মেয়ে চোরটি হাসের ঘড়িটা খুলে নেয়। বাট তখনই হাসের নজর পড়ে ওই মেয়েটির
করা হাতের ট্যাটুর উপরে। তো সবকিছু নেওয়ার পরে চোর দুজন সেখান থেকে যখন বেরিয়ে যাচ্ছিল তখনই হাঁচের ছেলে ব্লেক চলে আসে এবং হাঁচের ছেলে ব্লেক ছিল খুবই সাহসী, সে চোরদের উপর হামলা করে। বাট তখন হাঁস করে কি তার ছেলেকে সাহায্য না করে উল্টো তার ছেলেকে আটকাতে থাকে। আর তারপর চোর যাওয়ার সময় ব্লেককে জোরে একটা ঘুষি মেরে যায়। আর এরপর যখন চোর চলে যায় তখন হাঁচের সন্তান ব্লেক তার বাবাকে অনেক খারাপ কথা শোনায়, টিটকারি করে, ভীতু একটা লুজার। তো কিছুক্ষণ পরে সেখানে পুলিশ আসে এবং পুলিশ এসে প্রথম প্রশ্নটা করে, আপনারা সবাই কি সুরক্ষিত আছেন? তো এই প্রশ্নটা শোনার পরে হাঁচের মনে হয় আমি মনে হয় একটু ভুলই করেছি, আমার উচিত ছিল ব্লেককে সাহায্য করা, তাহলে ব্লেক হয়তো ঘুষি খেত না। তাছাড়া চোরদের কাছে হাতিয়ার ছিল, তারা ছুরি দিয়ে কোনো একটা ক্ষতি করতে পারতো, কাউকে আঘাত করতে পারতো। তো এখানে একটা বিষয় মনে রাখো যে পিস্তল কিন্তু চোরদের কাছে ছিল, কিন্তু কেন হাঁস ছুরির কথা বললো এটা পরে বুঝতে পারবে। তো এখান থেকে হাঁচের মনে হতে থাকে সে আসলে একজন ভীতু মানুষ। তো পরের দিন সকালে হাঁস যখন তার ছেলের চেহারা দেখে তারা আবারও এই কথা রিয়েলাইজ হয় যে সে আসলেই ভীতু, সে তার পরিবারকে রক্ষা করার মতো যথেষ্ট সাহসী নয়। আর এরপর পরের দিন যখন হাঁস বাড়ি থেকে বের হয় তখন তার প্রতিবেশীরাও তাকে নিয়ে টিটকারি করে এবং বলে তোমার চোরদের সাথে মোকাবেলা করা উচিত ছিল। আর তখন থেকে হাঁসের ভেতরে একটা রাগ রাগ ভাব আসতে শুরু করে, হাঁস বদলে যেতে থাকে। আর এই ঘটনার পরে হাঁস যখন ফ্যাক্টরিতে যায় তখন তার শালা মানে বউয়ের ভাই সেও একই কথা বলে এবং হাঁসের শালা বলে তোমার উচিত ছিল তোমার শক্তি আর সাহসের সাথে চোরের মোকাবেলা করা। আর তারপর হাঁসের শালা চার্লি হাঁসকে একটা বন্দুক দেয় এবং বলে এরপর থেকে এমন ঘটনা ঘটলে ডাইরেক্ট গুলি করে দিও। তো এই কথা বলার পরে চার্লি সেখান থেকে চলে যায়। আর তারপর সেই বন্দুক নিয়ে হাঁস যায় তার কেবিনে এবং এইখানে গোপনে ডাইরেক্ট রেডিওতে তার সৎ ভাই হ্যারিকে কল দেয়। মানে বুঝতে পারছো ডাইরেক্ট ফোন দিয়ে না কিন্তু, বা ডাইরেক্ট ফোন ট্র্যাক হতে পারে বাট রেডিও ট্র্যাক করার সিস্টেম নেই। তো হাঁস তার সৎ ভাইকে জানায় গতকাল রাতে আমার বাড়িতে দুজন চোর এসেছিল, তাদের মধ্যে একজন মেয়ে ছিল যার হাতে বন্দুক ছিল। আর এখানে হাঁস সেই বন্দুকের ব্যাপারে স্পেসিফিক ডিটেলসে বলতে শুরু করে। হাঁস বলে ওই বন্দুকে কোনো গুলি ছিল না, তো এই জন্যই কিন্তু হাঁস বলেছে যে ছুরি দিয়ে ক্ষতি করতে পারতো, মানে বন্দুকে তো গুলি ছিল না। তো হাঁস এত কিছু কিভাবে জানে, মানে হাঁস কেন এত এক্সপিরিয়েন্সড, যাকে এত নিরীহ মনে হচ্ছে এটা আমরা আরো সামনে জানতে পারবো। তো এরপর হাঁস তার ভাইকে আরো বলে ওই দুইজন চোরের বয়স অনেক কম ছিল, আমি ওদের আসলে কোনো ক্ষতি করতে চাই না, আর এই জন্য ওদের উপর হামলা করার কথাও আমি ভাবিনি। তো বুঝতেই পারছো হাঁসের ভেতরে কি রয়েছে। তো এরপর সন্ধ্যায় হাঁস তার বাড়িতে চলে আসে আর এখানে এসে হাঁস দেখে তার মেয়ে স্যামি খুব উদাস অবস্থায় রয়েছে, কারণ তার খুব পছন্দের একটা ব্রেসলেট সে খুঁজে পাচ্ছে না এবং স্যামির তখন মনে হয় তাহলে ওই ব্রেসলেটটা চোরেই নিয়ে গিয়েছে। তো এইটা ভাবতেই হাঁসের আবারও রাগ হয়, কারণ সে তার মেয়েকে অনেক ভালোবাসে। তো এরপর হাঁসের মাথা পুরো গরম হয়ে যায়, হাঁস গিয়ে পৌঁছায় তার বাবার কাছে যার নাম হচ্ছে ডেভিড ম্যানসেল। আর সে একজন এফবিআই অনেক বড় অফিসার এবং অ্যাসাসিন ছিল আর কি, মানে যে কোনো দেশে গিয়ে যে কোনো জায়গায় হামলা করতো, মানে বসকালে একটা মাল ছিল। তো হাঁস তার বাবার সাথে কথা বলে এবং বাবা বলে কি যা বন্দুক নিয়ে ব্যাস নে আর টাকা নিয়ে গেছো বেরিয়ে পড়। তো এরপর হাঁস করে কি সবগুলো ট্যাটুর দোকানে ঘুরতে থাকে এবং সেই ট্যাটু দেখিয়ে খুঁজতে থাকে যে ওই চোর মেয়েটির হাতে এই ট্যাটুটা কই থেকে করা হয়েছে এবং মেয়েটির ব্যাপারে ইনফরমেশন বের করার চেষ্টা করে। তো এভাবে অনেকগুলো দোকান ঘোরার পরে হাঁস ফাইনালি এমন একটা দোকানে পৌঁছায় এবং সেখানে গিয়ে যখন তার এফবিআই এর ওই ব্যাচটা দেখায় তখন ওই লোকটা আবার চালাক, সে খেয়াল করে দেখে আরে মেয়েটার তো এক্সপায়ার ডেট 20 বছর আগে শেষ হয়ে গিয়েছে। তো এই কথা শুনে এতক্ষণ ওকে যে এফবিআই মনে করে ভয় পেয়েছিল তখন আর উল্টো রেগে যায় এবং হাঁসকে মারার জন্য এগিয়ে আসে লোকজন। কিন্তু তখনই হাঁস করে কি টাকার অফার করে। তো হাঁস যখন টাকা দিতে যায় তখন ওই দোকানের যে মালিক সে তার হাতে করা ট্যাটুটা দেখে ফেলে আর ট্যাটু দেখে ওর অবস্থা খারাপ হয়ে যায়। আর সে হাঁচের কাছ থেকে কোনো টাকা পয়সা তো নেয় না, উল্টো তার লোকদেরকে বলে, তার চামচাদেরকে বলে ও যা চাইছে দিয়ে দে, এতটুকু গ্যাঞ্জাম কিন্তু করিস না। তো এইটুকু বলে সে করে কি অন্য একটা রুমে গিয়ে নিজেকে লক করে দেয়। আর তারপর শপের একজন কারিগর সেই মেয়েটির ব্যাপারে সব ডিটেলস দিয়ে দেয়, মেয়েটার অ্যাড্রেসও দিয়ে দেয়। আর তারপর হাঁস গিয়ে পৌঁছায় মেয়েটির বাড়িতে আর পৌঁছেই সে প্রথমে ছেলেটিকে মারধর করে আর তারপর মেয়েটির দিকে বন্দুক তাক করে বলে আমার ঘড়ি আর ব্রেসলেট ফেরত দাও। তো মেয়েটি ভয়ে ভয়ে ঘড়িটা তো ফেরত দেয় কিন্তু ব্রেসলেটের ব্যাপারে সে কিছুই জানে না। তো এই কথা শুনে হাঁস আরো রেগে যায় আর তখনই সে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তো হাঁস যখনই বাচ্চাটিকে খেয়াল করে সে দেখতে পায় বাচ্চাটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মানে বাচ্চাটা অনেক বেশি অসুস্থ। আর তখন সেই চোর দম্পতি চলে আসে এবং বলে যে আমরা আসলে আমাদের অভাবের জন্য চুরি করতে বাধ্য হয়েছি আমাদের বাচ্চার চিকিৎসা করানোর জন্য। তো এই কথা শুনে হাঁস ওদের কোনো ক্ষতি করে না, কয়টা টাকা দিয়ে বেরিয়ে আসে। কিন্তু তখনও হাঁসের মধ্যে প্রচন্ড রাগ ছিল আর সেই রাগ সে ওয়ালের সাথে মানে বিলের রাগ বেলার সাথে খাটায়। তো এইরকম একটা রাগ নিয়ে হাঁস যখন একটা বাসে ওঠে সেই বাসে তখন কিছু গুন্ডা চলে আসে যারা এত বেশি নেশা করেছিল যে ওরা ওদের জ্ঞানেই ছিল না। তো বাসে উঠেই তারা একটা মেয়েকে টিজ করতে থাকে। তো এটা থেকে হাঁস আরো রেগে যায় আর এই জন্য সে বাস থেকে মহিলা ড্রাইভারকে নামিয়ে বাসের গেটটা লক করে দেয়। তো এটা দেখে গুন্ডারা হাসতে থাকে এবং টিটকারি করে থাকে যে বুইরা ভাই তুই কি করবি, তুইও বাস থেকে নেমে যা, তুই এর মধ্যে জড়াস নে। তো হাঁস প্রথমে বন্দুক বের করে কিন্তু গুলিগুলো ফেলে দিয়ে নিজের হাতে ওদেরকে মারতে শুরু করে এবং এই ভিডিওটা এত বেশি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ভাই, মানে এই সিনগুলো। তো এরপর যে এখানে যে আমরা একটা দুর্ধর্ষ একটা হ্যান্ড টু হ্যান্ড মানে ব্যাটল দেখতে পাই ভাই অন্য লেভেলের এবং মারগুলো ভাই এত রিয়েলিস্টিক ছিল। হাঁস মার খাচ্ছে মার দিচ্ছে, তো হাঁস একবার তো পড়ে যায় কিন্তু দ্বিতীয়বার যখন উঠে দাঁড়ায় ভাই এমন ভাবে সবগুলো গুন্ডাগুলোকে কেলায় ভাই, গুন্ডাগুলো মনে করে যে বলে যে আব্বা ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন। তো গুন্ডাগুলোকে এই লেভেলের কেলানি দিয়ে হাঁস নিজের বাড়িতে চলে আসে। কিন্তু ওই লড়াইয়ের সময় হাঁসের যে ক্রেডিট কার্ডটা সেটা বাসের
বাসে পড়ে যায়। আর এরপরের দৃশ্যে আমরা একটা রাশিয়ান গ্যাংস্টারকে দেখি যার নাম হচ্ছে ইউলিয়ান। আর ওই বাসে হাস যেসব গুন্ডাগুলোকে পিটিয়েছে সেটা মূলত ইউলিয়ানেরই লোক ছিল এবং তার মধ্যে ইউলিয়ানের ছোট ভাইও ছিল। তো ইউলিয়ান যখন জানতে পারে যে এই ঘটনা, সে হসপিটালে পৌঁছে যায়। সে গিয়ে দেখতে পায় তার ভাই অনেক খারাপভাবে আহত এবং সে শেষ নিঃশ্বাসের জন্য অপেক্ষা করছে, মানে মারা পড়বে। তো এটা দেখে ইউলিয়ান রেগে যায় এবং রাগের মতো সবাইকে জিজ্ঞাসা করতে থাকে আমার ভাইয়ের অবস্থা কে করেছে। তো তখন একজন জানায় বাসে আমাদের একজনের সাথে দেখা হয়েছিল, সেই আমাদের এইভাবে কেলিয়েছে, আর তার ব্যাপারে আমি কিছু জানি না। তবে আরেকজন তখন হাসের যে ক্রেডিট কার্ডটা সেটা ইউলিয়ানকে দিয়ে দেয়। আর এরপর আমরা হাসকে দেখি যে বাড়িতে তার মেয়ের সাথে রয়েছে, আর তখনই তার কাছে একটা ফোন কল আসে। তো হাস যখন ফোন কলটা রিসিভ করে তখন তার সৎ ভাই হ্যারি তাকে জানায় তুমি অনেক বড় একটা ঝামেলায় ফেসে গেছো ভাই, কারণ যতগুলো লোককে তুমি মেরেছো তার মধ্যে ইউলিয়ান এবং তার ছোট ভাইও ছিল, আর ইউলিয়ান অনেক বড় একটা গ্যাংস্টার, আর সে এখন তোমাকেই খুঁজছে। আর তুমি যদি এসব থেকে বাঁচতে চাও তাহলে আমি তোমাকে একজনের ফোন নাম্বার দিচ্ছি, তার সঙ্গে গিয়ে দেখা করো। তো এরপর হাস করে কি সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে যায় যার নাম্বার তার ভাই হ্যারি দিয়েছিল। আর এই লোকটিকে সবাই দা বারবার অর্থাৎ নাপিত বলে ডাকে। তো এখানে দা বারবার হাসকে বলে তুমি খুব খারাপ ব্যক্তির সঙ্গে পাঙ্গা নিয়েছো, কারণ ইউলিয়ান এমন একটা গ্যাংস্টার যে শুধুমাত্র তার দুশ্মনকে নয় বরং তার পুরো বংশকে ধ্বংস করে দেয়। তো তোমার জন্য এটাই ভালো হবে তুমি তোমার নিজের পরিবার নিয়ে যত দ্রুত সম্ভব দেশ থেকে পালাও। তো এইসব কথা শোনার পরে হাস আবারও তার বাড়িতে ফিরে আসে। আর তারপর হাস আর তার স্ত্রী তার বাচ্চাদেরকে বলে আমরা ইতালিতে বেড়াতে যাচ্ছি এবং সেখানে আমরা কয়েক মাস কাটাবো, তারপর ওখানে থেকে ফিরে আসবো। তো বাড়ির অন্য সদস্যরা খুব খুশি হয়। আর তখন হাস দেখে যে তার বাড়ির দিকেই গাড়ি এগিয়ে আসছে অনেকগুলো। তো এটা দেখে হাস বুঝতে পারে ইউলিয়ানের লোকজন চলে এসেছে, সময় নেই হাতে। তো হাস করে কি দ্রুত তার স্ত্রী বাচ্চাদেরকে বাড়ির বেসমেন্টে নিয়ে যায় এবং সেখানেই রেখে আসে এবং হাস তাদেরকে বলে এইখানে যাই কিছু হয়ে যাক না কেন তোমরা বাইরে আসবে না। তো এরপর হাস তার বাড়ির মধ্যে চলে আসে আর তখন গুন্ডারাও তার বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আর তখন হাস করে কি ওদের মধ্যে থেকে কয়েকজনকে খুব মারে এবং ওদের বন্দুক ছিনিয়ে নেয়। আর এরপর সেই বন্দুক দিয়ে ওদের উপর হামলা করে আর তারপর এবং ইউলিয়ানের অনেক মানুষকেও মেরে ফেলে। বাট তখনই পেছন থেকে একজন এসে হাসকে ইলেকট্রিক শক দিয়ে দেয় আর তাতে হাস অজ্ঞান হয়ে যায়। আর এই লোকগুলো হাসকেও গাড়ির ডিকিতে উঠিয়ে ইউলিয়ানের কাছে নিয়ে যেতে থাকে। বাট যাওয়ার পথে হাসের জ্ঞান ফিরে আসে এবং গাড়ির পেছনে সে ফায়ার এক্সটিংগুইশার পেয়ে যায়। আর ওই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে গাড়ির পেছন সাইড ভেঙে সে গাড়ির মধ্যে প্রবেশ করে এবং গাড়ির মধ্যে ওই এক্সটিংগুইশার মেরে দেয়, ধোঁয়ায় আটকিয়ে দেয়। তো এর ফলে ড্রাইভার ধোঁয়ায় কিছুই দেখতে পায় না এবং গাড়িটা গিয়ে একটা পোলের সঙ্গে ধাক্কা খায়, গাড়িটা উল্টে যায় এবং সবাই অনেক ইনজুরি হয়ে যায়। তবে হাসের অত বেশি ইনজুরি হয়নি, সে গাড়ি থেকে বের হয়। আর তখন ওদের যে লিডার ছিল সে জিজ্ঞাসা করে ভাই তুমি কে? হাস তখন উত্তর দেয় আই এম নোবডি। তো এরপর হাস করে কি তার বাড়িতে ফিরে আসে এবং তার স্ত্রী বাচ্চাদেরকে বেসমেন্ট থেকে বাইরে নিয়ে আসে। আর হাস তার স্ত্রীকে বলে যে এখন পরিস্থিতি আরো ভয়াবহ হতে চলেছে, আমি চাই তুমি বাচ্চাদেরকে নিয়ে দূরে কোথাও চলে যাও, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমি নিজেই তোমাদেরকে নিয়ে আসবো। আর হাসের স্ত্রীও বুঝে যায় পরিস্থিতি আসলে অনেক খারাপ, আর এর জন্য সে তাই তার দুই বাচ্চাকে নিয়েই সেখান থেকে চলে যায়। আর এরপর আমাদের হাসের আসল অতীতের কাহিনী দেখার সুযোগ হয়। আমরা জানতে পারি হাস নিজে অনেক বড় দুর্ধর্ষ একটা সন্ত্রাসী ছিল, সে অনেক বড় একটা এজেন্সির হয়ে কাজ করতো। বাট কোন এজেন্সি এটা আমাদেরকে বলা হয় না, এটা সিনেমার লাস্টে আমরা জানবো। এবং তাকে এমন এমন সব মিশন দেওয়া হতো সে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে যে কাউকে ধরে নিয়ে আসতো, মানে পৃথিবীর সবচেয়ে বড় বড় যে সন্ত্রাসী, বড় বড় যে মাফিয়া, ওদেরকে শেষ করার দায়িত্ব সে পেত। সে ওইসব গোপন ব্যক্তিকেও খুঁজে বের করে মার্ডার করে দিত, মানে মোস্ট ওয়ান্টেড যে লোকগুলো থাকতো তাদেরকে সে মার্ডার করতো। তো এভাবে হাসের জীবন চলে যাচ্ছিল। কিন্তু একদিন হাস যখন একটা মাফিয়া বসকে ধরে এবং তাকে হত্যা করতে যায় তখন ওই মাফিয়া বস বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি বহুত আগে সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি, এখন আমি অনেক ভালো একজন মানুষ হওয়ার চেষ্টা করছি, আমাকে একটা শেষ সুযোগ দিয়ে দেখো, কারণ আমার একটা পরিবার রয়েছে। তো এই কথা শুনে হাসের ওর উপর দয়া হয় এবং ওকে ছেড়ে দেয়। তো এর পরের দিন হাস ওই ব্যক্তির যে কথাটা বলেছে সেটা সত্যতা প্রমাণ করতে সেই ব্যক্তির বাড়িতে যায় এবং দেখে ওই ব্যক্তির সুন্দর একটা পরিবার রয়েছে, মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, কত শান্তি। তো হাসের তখন মনে হয় যে টাকা পয়সায় কোনো শান্তি নাই, শান্তি হচ্ছে পরিবারে এবং তার পরিবর্তন হওয়া উচিত, তার ওই শান্তিটা লাগবে যেটা সে জীবনে পায়নি। তো তখন থেকে হাস করে কি কাজ ছেড়ে দেয়। কিন্তু ইতিমধ্যে আবার হয়েছে কি হাস এতদিন ধরে যে কাজ করেছে তখন তো শোয়ারের মতো খরচও করেছে, তো এর জন্য ওর ওরকম টাকাও ছিল না। তো এই কারণে ওর জীবনের শুরুটা খুব সাধারণভাবে শুরু করতে হয়। তবে সে একটা সুখী পরিবার গঠন করতে সমর্থ হয়, অত সুখী না হলেও গরিব না হলে মোটামুটি খারাপ না একটা পরিবার তো আছে। আর এরপর সিন বর্তমানে আসে, সে নিজের পরিবারকে অন্য একটা জায়গায় পাঠানোর পরে আবারও বেসমেন্টে যায় আর সেখানে গিয়ে তার মেয়ের স্যামির ব্রেসলেটটা খুঁজে পায়, তার মানে তার মেয়ে এখানে এটা হারিয়ে গিয়েছিল। তো এটা দেখার পরে হাস এইভাবে বলে এই ব্রেসলেটটা যদি আরেকটু আগে পেতাম তাহলে এত ঝামেলার সৃষ্টি হতো না, কিন্তু এখন তো হাসের আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, উপায়ও নেই, সে অনেক এগিয়ে গিয়েছে। তো এই জন্য হাস করে কি তার পরবর্তী চাল চালে, সে পুরো বাড়িটিতে আগুন লাগিয়ে দেয় আর এর সাথে ইউলিয়ানের যে লোকগুলো ছিল তাদের আগুনে ঝলসে দেয়, মানে কোনো চিহ্নই রাখে না। আর এইদিকে ওই মাফিয়া ডন ইউলিয়া জানতে পারে সে যতগুলো লোককে হাসকে ধরার জন্য পাঠিয়েছিল তারা সবাই সাফারি কিরকিরা হয়ে গিয়েছে। তো এটা দেখে ইউলিয়ান আরো বেশি রেগে যায় এবং সে নিজের আরো লোকজনকে ডাকতে থাকে। আর তারপর আমরা আবারও হাসকে দেখি যে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছিল, কারণ হাস জানতো সে যেই কাজ করেছে ইউলিয়ানও তার পিছু ছাড়বে না। তো হাস যদি শান্তিতে বাঁচতে চায় তাকে ইউলিয়ানকে খতম করতে হবে কিংবা ওর সাথে শান্তি চুক্তিতে আসতে হবে। তো সে করে কি তার সকল হাত
হাতিয়ার প্রস্তুত করে যায় হচ্ছে ইউলিয়ানের ক্লাবে, যেখানে ইউলিয়ান তার সকল কালো ধান্দা করে আর কি। তো এর জন্য হাস করে কি তার সকল হাতিয়ার প্রস্তুত করে যায় হচ্ছে ইউলিয়ানের আড্ডায়, যেখানে ইউলিয়ান তার সকল কালো ধান্দা করে এবং টাকা পয়সা সবকিছু এখানে থাকে, মানে মাদক সব এখানেই থাকে। তো হাস সেখানে গিয়ে সবাইকে মেরে ফেলে আর তারপর সেইখানে যায় যেখানে সকল কালো টাকার মজুত করে রাখা হয়েছে। তো হাস করে কি সেই টাকাতে আগুন ধরিয়ে দেয় আর টাকাগুলো আগুনে পুড়িয়ে ফেলার পরে হাস গিয়ে পৌঁছায় হচ্ছে ডাইরেক্ট ইউলিয়ানের ক্লাবের সামনে। তো হাসকে দেখে ইউলিয়ান তো সারপ্রাইজড হয়ে যায় এবং তো অবাক হয়ে যায় যে বেটার সাহস কিরে। ইউলিয়ান তখন বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আর পিপিলিকার যখন মরার শখ হয় তখনও আগুনের দিকে যায়, আর তুইও মরার জন্য আগুনের দিকে নিজে থেকে এসেছিস। এরপর ইউলিয়ানের সকল লোক হাসের দিকে বন্দুক তাক করে এবং তাকে যখন মারতে যায় ওই সময় হাস করে কি তার সামনে যে প্লেট ছিল সেখান থেকে রুমাল সরিয়ে ফেলে এবং আমরা দেখতে পাই এটা একটা মোটামুটি ভালো লেভেলেরই বম ছিল। তো হাস বলে সমস্যা নেই, চলো আমরা সবাই একসাথে মরি, যেহেতু সবাই একসাথেই কাছাকাছি রয়েছি। আর দ্বিতীয় অপশন হচ্ছে আমি শুধুমাত্র ইউলিয়ান তোমার সাথে কথা বলবো, বাকি সবাইকে যেতে বলো, তুমি আমি কথা বলি। তো ইউলিয়ান বলে আচ্ছা ঠিক আছে। তো এরপর ইউলিয়ান তার সকল লোকদেরকে বাইরে পাঠিয়ে হাসের সঙ্গে একা কথা বলে। তো হাস বলে আমি অনেক বছর মেহনত করার পরে একটা ঘর বানিয়েছিলাম, আমার সৎ টাকায় মেহনত করে ঘর বানিয়েছিলাম, আর সৎ পথে টাকা ইনকাম করা কত কঠিন তো জানোই। তো আমার ওই টাকার দাম অনেক, আর তুমি আমার সেই ঘরটা জ্বালিয়ে দিয়েছো, আর এর জন্য আমি তোমার সারা জীবনের অবৈধ টাকা জ্বালিয়ে দিয়েছি, তোমার সারা জীবনের মেহনত নষ্ট করে দিয়েছি, টাকা পুড়িয়ে ছাই করে দিয়েছি। তো আমাদের হিসাবে এখন বরাবর হয়ে গিয়েছে। তো সবচেয়ে বেটার হবে তুমি আমি আমাদের অতীত ভুলে যাই এবং নতুন করে শুরু করি। আমি দেখি কি করতে পারি জীবনে, তুমি তোমার মতো জীবনে কিছু করো, কিন্তু কেউ কারোর সাথে না লাগে। বাট ইউলিয়ানের যখন টাকার কথা শুনো তো পাগল হয়ে যায়, ও বলে আমি তোকে মেরেই ফেলবো। বাট হাস বলে দেখো তুমি অলরেডি হয়তো বুঝতে পেরেছো যে আমি কে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, সেটাই তোমার জন্য বেটার, ভুলে আমার কাছে আসার চেষ্টা করো না। আর যদি তোমার একান্ত ইচ্ছা থাকে ঠিক আছে আসতে পারো, বাকিটুকু দেখা যাবে। আর এ কথা বলেই হাস করে কি সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর যখনই হাস সেখান থেকে চলে যায় ইউলিয়ানে করে কি তার লোকজনদের নিয়ে হাসের পিছু করা শুরু করে, ওর উপর হামলা করে। কিন্তু হাস এসব থেকে বেঁচে কোনো রকমে পৌঁছায় হচ্ছে ওর শ্বশুরের ফ্যাক্টরিতে, যেখানে আমরা দেখি হাসের সৎ ভাই হ্যারি স্নাইপার নিয়ে রেডি এবং সে ইউলিয়ানের লোকের উপর গুলি চালাতে শুরু করে। আর এইখানে আমরা হাসের বাবাকেও দেখি যে এক সময় ওর চেয়ে হাসের চেয়ে আরো বেশি টপ লেভেলের বস ছিল আর কি, মানে সে সরকারি ভাবে হত্যা করতো আর কি আমেরিকান সরকারের হয়ে। তো তার হাতেও বন্দুক। তো হাস এই সবকিছু প্ল্যানিং করে রেখেছে তার পরিবারকে নিয়ে এবং জেনে বুঝে সে উল্টো ইউলিয়ানকে ফাঁদে নিয়ে এসেছে। তো যাই হোক এরপর ওরা তিনজন ইউলিয়ানের সকল লোকদের উপর হামলা করে, এর সাথে সাথে ফ্যাক্টরির বিভিন্ন জায়গায় ওরা জাল বিছিয়ে রেখেছে এবং এইসব ফাঁদে পরে ইউলিয়ানের সকল লোক একটা একটা করে মরতে শুরু করে। বাট একটা মুহূর্তে গিয়ে হাসের সৎ ভাইয়ের হ্যারির একটা গুলি লেগে যায়, আর কারণ ওরা তিনজন বাপ বেটা ভাই লুকিয়ে পড়ে। আবার তার উপর মরার উপর খাড়ার খা, ওদের গুলিও শেষ হয়ে গিয়েছে। কিন্তু একটা ভালো খবর, সবাইকে ওরা মেরে ফেলেছে, শুধুমাত্র মেন মাফিয়া ইউলিয়ান বেঁচে রয়েছে। কিন্তু খারাপ খবর, ওর হাতে একটা মেশিন গান রয়েছে এবং মেশিন গান নিয়ে এগিয়ে আসলে তোরা সবাই শেষ। বাট তখনই হাসকরিকে আবারও নিজের বুদ্ধির প্রয়োগ করে, সে তার সামনে একটা বুলেট প্রুফ কাজ দেখতে পায়, আর সেই বুলেট প্রুফ কাজের উপরে সে নিজেকে সেফটি করে, আর হাতে নেয় হচ্ছে বোম, যেটা সে ওই ক্লাবে নিয়ে গিয়েছিল। তো ওই বোমটা নিয়েও করে কি ইউলিয়ানের দিকে এগুতে থাকে। তো ইউলিয়ান ওর উপরে একের পর এক গুলি চালাতে থাকে, কিন্তু বুলেট প্রুফ কাচের জন্য একটা গুলিও হাসের গায়ে লাগে না, কিন্তু হাস আস্তে আস্তে বোম নিয়ে কিন্তু কাছে আসছে। আর এরপর হাস করে কি বোমটি নিয়ে যখন ইউলিয়ানের কাছে আসে ডাইরেক্ট করে কি বোমটা ব্লাস্ট করিয়ে দেয়, আর এর ফলে ইউলিয়ান সেখানেই লেটা ফেটা হয়ে যায়। তবে হাসও কিছুটা আঘাত পায়, তবে তারপরেও সে সুস্থ ছিল কারণ সে নায়ক। আর এরপর হাস তার ভাই আর বাবার প্রতি শুকরিয়া আদায় করে। তো হাস জানতো ইউলিয়ানের মৃত্যু হয়েছে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো সে তার স্ত্রীকে কল করে এবং জানায় সবকিছু ঠিক হয়ে গিয়েছে, আমরা আবারও একসাথে থাকতে পারবো। কিন্তু এইটুক বলার পরে সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ হাসকে ধরে নিয়ে যায়। আর এরপর আমাদের আবারও সেই সিনেমার শুরুর সিন দেখানো হয়, যেখানে হাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাট তখনই ওই দুজন পুলিশ অফিসারের কাছে কল আসে এবং তাদের কাছে কল এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, বুঝতে পারছো? এবং ওখান থেকে অর্ডার দেওয়া হচ্ছে এই লোকটিকে ছেড়ে দাও। আর এর কারণটা কি জানো? হাস তুই যে আগে যে বললাম না বড় একটা এজেন্সির হয়ে কাজ করতো, ওইটা ছিল হচ্ছে সিআইএর এজেন্সি হয়ে সে কাজ করতো এবং সিআইএর হয়ে সে দেশ বিদেশে দুর্ধর্ষ মনে করে যে এইসব মিশন করতো। তো সেই সুবাদে তো হাস উল্টো কি করেছে, পুরো একটা মাফিয়া গ্যাংকে শেষ করে দিয়েছে। তো এজন্য ওকে ছেড়ে দেওয়া হয়। আর তারপর আমরা দেখি হাস তার স্ত্রীকে নিয়ে নতুন বাড়ি খুঁজে বেড়াচ্ছে যাতে সে নতুন একটা বাড়ি কিনতে পারে। আর তখন ওই বাড়ি বিক্রেতা বা ওই দালালের সাথে সে জিজ্ঞাসা করে এই বাড়ির নিচে কি কোনো বড় বেসমেন্ট আছে? সেলার বলে হ্যাঁ বেসমেন্ট আছে। আর এরপর আমরা ডেভিড আর হ্যারিকে দেখি যাদের গাড়িতে অনেকগুলো হাতিয়ার ছিল, আর তারা এই হাতিয়ার গুলো নিয়ে বাড়ির দিকে আসছিল, কারণ ওরা জানতো এইসব হাতিয়ারের প্রয়োজন যে কোনো সময়ই পড়তে পারে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক আমি জানি না সিনেমাটি তোমাদের কেমন লেগেছে, বাট আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটার সেকেন্ড পার্টও আমরা 2-1 দিনের মধ্যে এক্সপ্লেন করতে চলেছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।